কলেজ ছাত্র মাসুম হত্যা মামলার চার্জশিট দাখিল। হাসিনা কাদের সহ 221 জন অভিযুক্ত। বিএনপির দুপক্ষের দ্বন্দ্বে আতঙ্কের জনপদ চট্টগ্রামের রাউজান। 11 মাসে 11 জনের প্রাণহানি। পঞ্চগড়ের 2 সীমান্তে 17 জনকে ভারতের পুশিন। বিজিবি হেফাজতে নেয়ার পর পুলিশে হস্তান্তর। ফেনীতে কলেজ ছাত্র মাসুম হত্যা মামলার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এতে হাসিনা কাদের সহ 221 জনকে অভিযুক্ত করা হয়েছে। ফেনী সদর আমলি আদালতে দাখিল করা হয় চার্জশিট। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার হাবিবুর রহমান। জানান, গেল 4 আগস্ট মহিপালে মাসুম হত্যায় শেখ হাসিনা ও নিজামুদ্দিন হাজারীকে সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 51 জন। এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 11 আসামি। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধ আইনে আরও একটি মামলা হয়েছে। এতে 77 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আসামি করা হয়েছে 400 জনকে। এ নিয়ে ঘটনায় মোট মামলা হলো 15টি। গতরাতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। পরে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান। জানান, গেল 16 জুলাই এনসিপির পদযাত্রায় হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ বরিশাল সড়ক অবরোধ করে তারা। এই ঘটনায় হওয়া 15টি মামলায় এ পর্যন্ত মোট আসামি 16,000-এর বেশি। আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি দুপক্ষের দ্বন্দ্বে চট্টগ্রামের রাউজান যেন আতঙ্কের জনপদ। নিজেদের মধ্যে সংঘাত ছাড়াও বেপরোয়া দখল, চাঁদাবাজিতে স্বতন্ত্র সাধারণ মানুষ। গত 11 মাসে দলটির অভ্যন্তরীণ সংঘাতে প্রাণ গেছে 11 জনের। তবে এত কিছুর পরও দায় নিতে রাজি নন 2 শীর্ষ নেতা। রাউজান ঘুরে আরও জানাচ্ছেন ইমদাদুল হক, ছবি তুলেছেন আবু জাহেদ। হামলা পাল্টা হামলা, পাশাপাশি গাড়ি ভাঙচুর, আগুন। গেল মঙ্গলবার বিএনপির দুপক্ষের তুমুল এই সংঘর্ষের পর আপাত শান্ত মনে হলেও পুরো রাউজান জুড়ে এখনও থমথমে অবস্থা। আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে এই উপজেলায় গত 11 মাস ধরে মুখোমুখি বিএনপির 2টি পক্ষ। সংঘাত সহিংসতা হয়েছে শতাধিকবার, চলছে খুনোখুনি। নিজেদের দ্বন্দ্বে প্রাণ গেছে দলটির 11 নেতাকর্মীর। দলীয় আধিপত্য ছাড়াও এতে মুখ্য হয়ে উঠেছে বেপরোয়া দখল, চাঁদাবাজি। ফলে চরম আতঙ্কিত সাধারণ মানুষ। প্রতি মুহূর্তে আমরা বের হচ্ছি, বইয়ের মাধ্যমে বের হচ্ছি যে কখন কি হয়। এদিকে বাইরে নাকি একটা মারামারি লেগে যায়, ওদিক দিকে যাইলে এদিকে কোনো মারামারি লেগে যায়। আমাদের রাউজান শান্তি, আমরা কোনো মারামারি চাই না। আমরা রাউজানে দলটির একটি পক্ষের নেতৃত্বে বিএনপির সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, অন্যটির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের জন্য পরস্পরের দিকে আঙ্গুল তুলছে তাদের অনুসারীরা। বিএনপি সুশৃঙ্খল শান্তিপূর্ণ দল, এখানে কোনো সন্ত্রাসের আশ্রয়স্থল হতে পারে না। যারা সন্ত্রাসী করে তারা কখনো বিএনপি হতে পারে না। হাসিনা সরকারের এই সন্ত্রাসী বাহিনীরা ছিল, তারা ভুল পাল্টে বিএনপির নামদারি হয়েছে। হত্যাকাণ্ড হচ্ছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার। স্থানীয়দের অভিযোগ, 2 শীর্ষ নেতার নামে বিভিন্ন ইউনিয়নে পাড়ায় গড়ে উঠেছে সশস্ত্র গ্রুপ, যাদের সন্ত্রাসে অতিষ্ঠ পুরো রাউজানের মানুষ। তবে তার দায় নিতে নারাজ এই 2 নেতা। রাজনীতির কারণে বা রাজনীতির বলয় সৃষ্টি করার জন্য একটা হত্যাকাণ্ড হয়নি। ওই খালের বালু ভাগাভাগি, মাটি কাটার ভাগাভাগি, ব্রিক ফিলের টাকা উত্তোলন, টাকা দিয়ে বড় লিডার, বড় নেতাকে দিয়ে যা বাঁচত এটার ভাগাভাগি। যারা মাঠের রাজনীতি করে তারা মাঠ ধরে রাখার চেষ্টা করে, আর যারা মাঠের রাজনীতি করে না তাদের খেয়ে না খেয়ে তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত হয়। রাউজানে ক্রমাগত এমন সংঘাতের ঘটনায় বিপাকে আইনশৃঙ্খলা বাহিনী, সেই সাথে বিব্রত। বরাবরই রাউজানের ঘটনাগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি। যারা এই কাজগুলো করছে, বিশেষ করে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তারা বিশেষ করে এখানে ভৌগোলিক অবস্থার কারণে তারা ঘটনার পরপরই পাহাড়ে অবস্থান করে। মঙ্গলবারের সংঘর্ষের পর গিয়াস কাদের চৌধুরীর প্রাথমিক সহ দলীয় সব পদ স্থগিত করা হয়েছে, আর বিলুপ্ত করা হয়েছে গোলাম আকবর খন্দকারের নেতৃত্বাধীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।
ফরিদপুরে অটোরিকশা চালক হত্যা মামলায় 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন। রায় ঘোষণার সময় এক আসামি ছাড়া বাকিরা উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায় যে 2019 সালের 14 নভেম্বর অটোরিকশা চালক শওকত মোল্লা কাজে গিয়ে নিখোঁজ হন। পরদিন তার মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা করেন। রাজশাহী মহানগরীতে চাঁদাবাজি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে যুক্ত এমন 123 জনের তালিকা প্রকাশিত হয়েছে। এতে আছে বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ কর্মীদের নাম। দলগুলোর অভিযোগ, নির্বাচন সামনে রেখে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই করা হয়েছে। 5 আগস্ট পরবর্তী দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ এখন গণমাধ্যমের শিরোনাম, যেখানে অভিযুক্তের তালিকায় বেশিরভাগই বিএনপির নেতাকর্মী। সম্প্রতি 123 জন চাঁদাবাজের তালিকা প্রকাশ হয়েছে রাজশাহীতে। সেখানে 8 নম্বরে রয়েছে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। অভিযোগ, বিভিন্ন কোচিং সেন্টার এবং আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন তিনি সহ অর্ধশতাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর নামে বোয়ালিয়া থানায় একটি মামলাও হয়েছে। দীর্ঘ এই তালিকায় বিএনপির বিভিন্ন ইউনিটের আরও 44 জনের নাম রয়েছে। যদিও এই ছাত্রনেতার দাবি সবই তার ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্র। বিএনপি তো বলে আসছে যে চাঁদাবাজদের বিষয়ে জিরো টলারেন্স, তা আমরাও তো এটার বিষয়ে সোচ্চার ছিলাম। অঙ্গ সহযোগী সংগঠনের বেশিরভাগই নাম দেওয়া হয়েছে চাঁদাবাজিতে, যারা কখনোই এই চাঁদার সাথে জড়িত না। বিভিন্ন সামাজিক মাধ্যম দিয়ে হোক বা বিভিন্ন ফেসবুক, টুইটার, বিভিন্ন জায়গায় আমাদেরকে বারবার একই কথার সাথে সংযুক্ত করে জনসমর্থনকে নষ্ট করার জন্য এই পায়তারা তারা ছুড়ে দিয়েছে। এই তালিকায় রয়েছে আরও 6 জন জামায়াত কর্মীর নাম। দলটির মহানগর নেতার দাবি, এদের কেউই দলের সঙ্গে যুক্ত নন। তালিকার অধিকাংশ ব্যক্তিকে আমরা চিনি না যে 6 জনের নাম বলছে। এখন হয়তো এলাকাগতভাবে তারা অনেক সময় জামাতের মিছিল মিটিং এ এসছে এরকমই, এছাড়া তাদের সাথে আমাদের সাংগঠনিক কোনো সম্পর্ক নাই। মহানগর পুলিশ জানিয়েছে, নামগুলোর বিষয়ে যাচাই বাছাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে যেইগুলো নাম আছে, যেগুলো দেখেছি, আমরা এদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। যদি প্রকৃতপক্ষে সত্যিকারের অর্থেই এর মাঝে কোনো চাঁদাবাজের নাম থেকে থাকে, আমরা সেগুলো যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কেবল ব্যবস্থা নেব। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 10টি থানা এলাকার তথ্যে চাঁদাবাজি, মাদক কারবারের সঙ্গে যুক্তদের নাম দিয়ে তালিকাটি কে বা কারা করেছে তা জানাতে পারেনি পুলিশ। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসা বান্ধব জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচনের প্রয়োজন। দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভায় এমনটা বলেন তিনি। এই কথাগুলো যে আমি বলেছি, এগুলোর বাস্তবায়ন সম্ভব একমাত্র একটা নির্বাচিত সরকার, যার পেছনে জনসমর্থন থাকে। জনসমর্থন ছাড়া এই কাজগুলো কিছু করা যাবে না। আর নির্বাচিত সরকার না হলে দেশি বিদেশি বিনিয়োগ কেউ করবে না। সকলে সবকিছু তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচনের অপেক্ষায়। দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দুদক সমাজের বাইরের প্রতিষ্ঠান নয়, এখানেও দুর্নীতি আছে। সেটা কতটা নিয়ন্ত্রণ ও কমানো যায় সে চেষ্টায় চলছে। সকালে বরিশালের সিএনবি রোডে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। দুদক তো সমাজের বাইরের কোনো প্রতিষ্ঠান না। আমার প্রতিষ্ঠানেও তো দুর্নীতি আছে। আমার প্রথম কাজটা হওয়া উচিত আমার প্রতিষ্ঠানের দুর্নীতি কতটা সম্ভব কমানো। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ভালোভাবে কাজ করা যায়। আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে। পঞ্চগড় সদর ও তেঁতুলিয়ায় 2 সীমান্ত দিয়ে নারী পুরুষ সহ 17 জনকে পুশিং করেছে বিএসএফ। সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্তে 7 জনকে আটক করে বিজিবি। জানা যায়, রাতের কোনো এক সময় তাদের পুশিং করেছে বিএসএফ। এছাড়াও সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্তে পুশিংয়ের শিকার 10 জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা দীর্ঘদিন ভারতে অবস্থান করছিলেন। সম্প্রতি ভারতের পুলিশ তাদের আটকের পর বিএসএফের হাতে তুলে দেয়।
দর্শক, পুশিনের আরো খবর জানাতে এই মুহূর্তে পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, এখন প্রতিনিয়তই পুশিনের খবর পাওয়া যাচ্ছে, এই নিয়ে প্রশাসন থেকে কি বলা হচ্ছে? ফারুক, আপনাকে জানিয়ে রাখি যে বিগত 4 মাসে পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় 2 শতাধিক মানুষকে পুশিন করেছে ভারত, এবং এসব মানুষের অধিকাংশের বাস হচ্ছে বাংলাদেশের বরিশাল, খুলনা, হবিগঞ্জ, ফরিদপুর এই অঞ্চলের মানুষ। এরা দীর্ঘ সময় জুড়ে কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় বসবাস করতে অবৈধভাবে তারা গিয়েছিল। এখন তাদেরকে বেছে বেছে বের করে এই পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে পুশিন করা হচ্ছে। তো আজকের যে ঘটনা সেটি হচ্ছে, আজ ভোররাতে পঞ্চগড় জেলার 2টি উপজেলায় 17 জন নারী এবং পুরুষকে পুশিন করেছে বিএসএফ। আমি বিজিবির সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত থেকে শেষ রাতের দিকে 10 জনকে তারা পুশিন করে, তার মধ্যে 9 জন নারী ছিল এবং 1 জন পুরুষ ছিল। এবং পাশাপাশি সদর উপজেলার ঘাগড়া সীমান্ত থেকে করেছে 7 জনকে, সেখানে 7 জনের মধ্যে সবাই পুরুষ ছিল। তো এরা সীমান্তে আশেপাশে ঘোরাঘুরি করার সময় টহলরত বিজিবি তাদেরকে আটক করে এবং ক্যাম্পে নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করে এবং এক পর্যায়ে তাদেরকে স্ব থানায় হাজির করে, অর্থাৎ সদরে এবং তেঁতুলিয়া থানায় হাজির করে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ যথারীতি তাদের নাম ঠিকানা নিরূপণ করার ক্ষেত্রে তাদেরকে সেফ হোমে হেফাজতে রেখেছে প্রশাসনের নিয়ন্ত্রণে, এবং যথারীতি তাদের পরিবারের সাথে যোগাযোগ চলছে এবং যোগাযোগের পরেই তাদেরকে পুশিন করা হবে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে পঞ্চগড় জেলার প্রায় 200 কিলোমিটার পথ সীমান্ত পথ, এই বিশাল সীমান্ত দিয়ে পুশিন ঠেকানো আসলে বিজিবির পক্ষে সম্ভব না। তারা ইতিমধ্যে এলাকার মানুষজনকে সাথে নিয়ে সীমান্ত এলাকাগুলোতে প্রতি রাতে টহলদারি জোরদার করছে। পাশাপাশি এখানে যে সমস্যা হচ্ছে সেটি হচ্ছে, সীমান্তে ভারতীয় অংশে তারা সার্চ লাইট জ্বালায় রাখে সবসময়, কিন্তু যখন পুশিন করে তখন তারা সার্চ লাইটটা অফ করে দিয়ে এই পুশিনগুলো ঘটাচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে এবং এটি আসলে অশুভ সংকেত বলে সাধারণ মানুষ এবং সচেতন মানুষ মনে করছে, এবং এই পুশিন কিন্তু অব্যাহত রয়েছে, এটা ঠেকানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক পুশিনের শেষ খবর। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন রায়হান।